হ্যাঁ ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে রাখবো। আচ্ছা, আমরা গত ক্লাসে টাইম সিরিজ মডেল নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা কিছু বেসিক প্রপার্টিজ দেখছি টাইম সিরিজের, এবং সেখানে কি কি সমস্যা হয় সেগুলো কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো আমরা আলোচনা করছি। তো আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, এবং আমরা আজকে শুরু করে আগামীকাল শেষ করার চেষ্টা করবো, যাতে করে আমাদের কোর্সটা শেষ হয়ে যায়। আমরা আগামী ক্লাসে দুটো কোর্সই শেষ করার চেষ্টা করবো। সাইমultaneous মডেলটা শেষ করবো, এবং যারা সেকেন্ড সেমিস্টার আছে যারা তাদের জন্য ম্যাথমেটিক্সটা আমরা শেষ করার চেষ্টা করবো, এবং তারপরে একটা ক্লাস টেস্ট হবে, এবং তারপর তোমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। এই হলো তোমাদের নিয়ম। আর আমি রিসেন্টলি যে ক্লাসগুলো তোমাদের নিয়েছি আমি সেগুলো লেকচারগুলো আপলোড করতে পারিনি এখন। আমি আগামীকাল এই ক্লাসটা শেষ করে তখন আমি আমার যে হ্যান্ডআউট এবং লেকচার নোটগুলো আছে সেগুলো আমি আগামী সপ্তাহের মধ্যে আপলোড করার চেষ্টা করবো। এই হলো আমাদের কিছু হোমওয়ার্ক। তো আমরা দেখা যাক কিভাবে সাইমultaneous ইকুয়েশন মডেলটা শুরু করতে পারি। আমরা simultaneous equation model সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বিশেষ করে ইকোনমিক্সের জন্য। কারণ ইকোনমিক্সে যে মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করি, যে রিগ্রেশন মডেলগুলো আমরা ব্যবহার করি এস্টিমেশনের জন্য, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে সেগুলো সাইমultaneous ইকুয়েশন মডেলের মতো হয়। এবং সাইমultaneous ইকুয়েশন মডেল যেখানে একাধিক ইকুয়েশন থাকে, আমরা আসলে একটা ইকুয়েশনকে এস্টিমেট করেছি। আমরা যে কোনো একটা রিগ্রেশন ইকুয়েশন নিয়ে, সেটা টাইম সিরিজ হোক কিংবা ক্রস সেকশন হোক, একটা ইকুয়েশনকে আমরা এস্টিমেট করার চেষ্টা করছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইকুয়েশন গুলো একটা মাত্র ইকুয়েশন না, একসাথে অনেকগুলো ইকুয়েশন এর মাধ্যমে যে চলকগুলো আছে সেগুলো মান নির্ধারিত হয়। যদি একাধিক ইকুয়েশনের মাধ্যমে কোনো চলকের মান নির্ধারিত হয়, সেগুলোকে আমরা বলি এন্ডোজেনাস ভেরিয়েবল। এটাকে যদি কনসিডার করা না হয়, এন্ডোজেনাস ভেরিয়েবল যদি থাকে রিগ্রেশন মডেলের মধ্যে, তখন একটা প্রবলেম সৃষ্টি হয়, যেটাকে এন্ডোজেনেটিক প্রবলেম বলা হয়। সেটা আমরা দেখবো। আমরা রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে যে বিশেষ করে ওয়েলাস রিগ্রেশন ইকুয়েশনে যে অ্যাসাম্পশন গুলো ছিল, সেগুলো এক একটা করে ভ্যালুয়েশন আমরা দেখেছি, এবং সেগুলো কিভাবে কারেকশন করা যায় সেটা আমরা দেখেছি। তো এই সাইমultaneous ইকুয়েশন মডেলটাও ওয়েলাস এর যে অ্যাসাম্পশন গুলো আছে সেগুলোর একটা ভ্যালুয়েশনকে ইন্ডিকেট করে। যদিও আমরা সেই অ্যাসাম্পশন থেকে খুব আমরা স্পষ্টভাবে বলিনি, কিন্তু আমরা যে একটা রিগ্রেশন ইকুয়েশন দেখি আমরা y equal to say আমি দুটো beta 1 plus beta 2 x2 plus e x2 এভাবে যদি রিগ্রেশন ইকুয়েশন লিখি, তো ওয়েলাস অ্যাসাম্পশন তো আমরা তিনটা অ্যাসাম্পশন বলেছি এরর সংক্রান্ত। যে একটা হলো এররের মিন জিরো, দুই নম্বর হচ্ছে এরর গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটা এররের সাথে অন্য এররের কোনো সম্পর্ক নাই, যেটা আমরা নো অটো কোরিলেশন বলেছি, এবং এরর গুলো হচ্ছে হোমোস্কেডাস্টিক, প্রত্যেকটা এররের যে ভ্যারিয়েন্স প্রত্যেকটা অবজারভেশনের জন্য সেটা সমান। কেমন? তো আরেকটা অ্যাসাম্পশন হলো, যেটা আমরা স্পষ্টভাবে বলিনি, সেটা হলো যে এই xt যেটা আমরা ব্যবহার করেছি সংখ্যাটা, এই x টা হলো এক্সোজেনাস, x টা হলো, এবং এটাকে আমরা অনেক সময় বলি নন স্টকাস্টিক, এবং x এর সাথে e এর কোনো সম্পর্ক নাই। কেমন? যেটা বলা x is non stochastic or x is independent, truly independent, কারোর উপর ডিপেন্ড করে না। কেমন? তো কখনো কখনো দেখা যাবে যে x টা অন্য কিছু ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে, যেমন x টা y এর উপর ডিপেন্ড করতে পারে। x equal to say alpha 1 plus say alpha 2 yt plus cpt। অর্থাৎ যদি আমরা বলছি x টা কিছুর উপর ডিপেন্ড করে না, x টা যদি আবার y এর উপর ডিপেন্ড করে, তখন আমরা বলি যে x is not exogenous but not independent, x depends on another variable yt, এবং তখন আমরা বলি যে x টা exogenous, x হচ্ছে endogenous, এটাকে বলি আমরা। এই ধরনের সিচুয়েশনে এটাকে বলে সাইমultaneous ইকুয়েশন সিস্টেম, যে দুটো চলকের মাধ্যমে এই কোন একটা ভেরিয়েবলের মান নির্ধারিত হচ্ছে। এগুলো বিশেষ করে দেখা যায় আমাদের মার্কেট মডেল ব্যবহার করি, সেখানে যেমন আমরা বলি কোয়ান্টিটি ডিপেন্ডস অন প্রাইস, আবার প্রাইস ডিপেন্ডস অন কোয়ান্টিটি। এই ধরনের যদি সিচুয়েশন সৃষ্টি হয়, তখন আমরা বলি যে এখানে
চলকগুলোর মান সাইমultaneously ডিটারমাইন হচ্ছে, সাইমultaneously একই সাথে নির্ধারিত হচ্ছে। এখানে x এবং y একই সাথে নির্ধারিত হচ্ছে। এই ধরনের কেসকে বলা হয় সাইমultaneous ইকুয়েশন মডেল। এবং এই ক্ষেত্রে যদি x টা যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট না হয় বা x টা যদি আমাদের নন স্টকাস্টিক না হয়, তাহলে আমরা ওএলএস অ্যাপ্লাই করলে সেটা খুব 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 ক্ষতিকর পরিণতি ডেকে নিয়ে আসে, যেটা হেটারোস্কেডাস্টিসিটি কিংবা অটোকোরিলেশনের ক্ষেত্রে এত সমস্যা দেখা যায়। কিছুটা ক্ষতি হয়, যেমন ভেরিয়েন্সটা বড় হয়ে যায়, অটোকোরিলেশনের ক্ষেত্রে বায়াসড হয়, কিন্তু এই যে সাইমultaneous ইকুয়েশন মডেল, সেখানে একটা বড় সমস্যা হলো যেটা আমরা দেখাবো, যে যখন x টা যখন অন্য একটা চলকের উপর নির্ভর করবে বা x টা যখন এন্ডোজেনাস হবে, কেমন দেখো x টা যদি অন্য চলকের উপর ডিপেন্ড করে, y এর উপর ডিপেন্ড করে, তখন কিন্তু x কিন্তু y এর উপর ডিপেন্ড করে। কেমন যেহেতু y টা y এর উপর ডিপেন্ড করে, x যদি y এর উপর ডিপেন্ড করে, তাহলে অটোমেটিক্যালি x টা আবার থ্রু y ইট ডিপেন্ডস অন e, মানে y এর মাধ্যমে সে e এর উপর ডিপেন্ড করে। সুতরাং x এর সাথে e এর একটা সম্পর্ক থেকে যাবে। কেমন এটা হলো বড় প্রবলেম। এবং এই সমস্যার কারণে আমরা যে এস্টিমেট গুলো যদি করি ওএলএস এর মাধ্যমে, এটাকে যদি এস্টিমেট করার চেষ্টা করি, তাহলে এই বিটা 2 এর যে ওএলএস এস্টিমেট পাবো, সেটা সমস্যা হলো সেটা তখন আনবায়াসড হবে না, তখন সেটা বায়াসড হয়ে যাবে এস্টিমেটটা। তার মানে হচ্ছে আমি যদি অনেকগুলো স্যাম্পল নিয়ে বারবার এস্টিমেট করি এই ইকুয়েশনটাকে, বারবার আমি ভুল রেজাল্ট পাবো, সেটাকে বলা বায়াসড রেজাল্ট বলা হয়। কেমন এবং আমি যদি স্যাম্পলের সংখ্যা বাড়াতে থাকি, স্যাম্পল সাইজ যদি বড় করতে থাকি, সাধারণত দেখা যায় যে ছোট স্যাম্পলে বায়াস হলো, বড় স্যাম্পলে সাধারণত এই বায়াসটা উঠে যায়। কিন্তু এখানে স্যাম্পলের সংখ্যা বড় করতে করতে পপুলেশনের সমান করে ফেললে তারপরে বায়াসটা থেকে যাবে। কেমন এই কেসটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট এস্টিমেট। অর্থাৎ আমি এটাকে যদি এভাবে চিন্তা করি যে ওএলএস এর সমস্যা, যেমন মনে করেন একটা টার্গেট, আমি এটা মনে করো আমার বুল সাইটের মধ্যে কিছু, যেখানে 3 ক্ষেত্রে টার্গেট বোর্ড করে, এটা বুল সাইট। তো আমি এটা আমার পপুলেশন মিন মনে করো, এটাকে টার্গেট করছি। এখানে একবার তিনশোলাম এখানে বললো, আরেকবার তিনশোলাম এখানে বললো, আরেকবার এখানে বললো। আমার টার্গেট এটা, কিন্তু আমি তিনশো যে পড়ছে কোথায়, এখানে পড়ছি। কেমন তো এটাকে বলা হয় কি বায়াসড বলা হয়। আমি যে মিনটা পাবো এখানে, সেই মিনটা পপুলেশন মিনের সমান হবে না, এটা একটা বায়াসড এস্টিমেট। কেমন আমি যদি বহুবার ট্রাই করি, মনে করো একবার ট্রাই করলে এখানে পড়লো, একবার করলে আরেকবার এখানে পড়লো, এখানে পড়লো, বহুবার ট্রাই করলে হয়তো আমার মিন গুলো পপুলেশন মিনের সমান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা বায়াসড হলো যে কনসিস্টেন্ট, যেটা পপুলেশন মিনকে সেটা টার্গেট করছে, যদিও সেটা খুব ভালোভাবে করছে না, কিন্তু টার্গেট করছে পপুলেশন মিনকে। কিন্তু যদি এমন হয়ে যায় বহুবার নিক্ষেপ করার পর আবার বারবারই আমার এই থেকে দূরে পড়ছে, আবার তখন বলবো যে আমার শুধু এটা বায়াসই না, সাথে সাথে ইনকনসিস্টেন্ট। কেমন এটা অনেকটা তোমার ওজন স্কেলে যদি চিন্তা করতে পারো, আমরা যে ওয়েট মাপি ওয়েট স্কেলে, সেই ওয়েট স্কেলে মনে করো আমার ওজন দেখাচ্ছে, আমার প্রকৃত ওজন 72 কেজি, কিন্তু আমি যখন ওয়েট মাপছি মেশিনের মধ্যে, তখন সেটা আমাকে দেখাচ্ছে, একবার দেখাচ্ছে 65 কেজি, একবার দেখাচ্ছে 80 কেজি। কেমন এক এক সময় এক এক মান দিচ্ছে, মানগুলো কিন্তু গড়ে যে মানটা দিচ্ছে আমাকে এই স্কেলটা, সেটা সঠিক মান দিচ্ছে আমাকে, কখনো বেশি দিচ্ছে, কখনো কম দিচ্ছে। কেমন কিন্তু গড়ে আমাকে সঠিক মান দিচ্ছে, তাহলে সেটা আনবায়াসড। আর যদি এমন হয় যে সে আমাকে কখনো 65 দিচ্ছে, কখনো 64 দিচ্ছে, কখনো 63 দিচ্ছে, কিন্তু ওই 72 এর কাছে যাচ্ছে না, তখন সে বলবো যে এটা বায়াস এস্টিমেট। কেমন ওটা স্কেলটা আমাকে সঠিক মান দিচ্ছে না, বায়াস মান দিচ্ছে আমাকে, ভুল মান দিচ্ছে আমাকে। বহুবার ব্যবহার করার পরে যদি, বহুবার মাপানোর পরে যদি আমাকে স্কেলটা সঠিক মান না দেয়, তখন বলবো যে ইনকনসিস্টেন্ট এস্টিমেট দিচ্ছে আমাকে, ইনকনসিস্টেন্ট পরিমাণ দিচ্ছে আমাকে। তো এই যদি যে x এবং y এর যে ডেটাগুলো আমরা অবজার্ভ করি, সেগুলো যদি একাধিক ইকুয়েশনের মাধ্যমে জেনারেট হয় বা ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপস এর মাধ্যমে জেনারেট হয়, তখন আমরা বলি যে এখানে একটা সাইমultaneous ইকুয়েশন রিলেশনশিপ আছে, বা ডেটাগুলো জেনারেট হচ্ছে থ্রু সাইমultaneous ইকুয়েশন মডেল এর মাধ্যমে জেনারেট হচ্ছে। এবং সেই ক্ষেত্রে ওএলএস অ্যাপ্লাই করলে ওএলএস টা শুধুমাত্র যে বায়াস হবে তা না, ওএলএস টা ইনকনসিস্টেন্ট হবে। এটা কোনো এটার নির্ভরযোগ্যতাই থাকবে না। এই জন্য যখন কোনো রিগ্রেশন এস্টিমেট করা হয়, যারা রিডার যারা আছেন, তারা প্রশ্ন করেন যে এই এক্সটিটা আসলে এন্ডোজেনাস কিনা, এক্সটিটা ওয়াই এর উপর ডিপেন্ড করছে কিনা, বা এক্স এর সাথে ই এর কোনো সম্পর্ক আছে কিনা। যদি থাকে তাহলে এই রিগ্রেশনের কোনো মূল্য নেই। কেমন সুতরাং আমাদের এটাকে আমাদের দেখতে হবে, এটাকে যে সাইমultaneous ইকুয়েশন মডেলটা কি জিনিস, যেটা আমরা রিপ্রেজেন্ট করব, কিভাবে সেটাকে লেখা হয় জেনারেল কনটেক্সটে, এবং সেটাকে কিভাবে এস্টিমেট করা হয়।
এই বায়াসনেসটাকে কাটানোর জন্য, বায়াসনেস যদি না থাকে সেটা থেকে বাঁচার জন্য আমরা কিভাবে সাইমultaneous ইকুয়েশন মডেলকে এস্টিমেট করতে পারি আমরা, কেমন সেই এস্টিমেশন টেকনিক নিয়ে আমরা দেখবো কিভাবে এস্টিমেট করা যায়। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের কাজ হলো এই সাইমultaneous ইকুয়েশন মডেলকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে লেখা হয় সেটা আমরা দেখব। আমরা সাধারণত একটা ইকুয়েশন থাকলে সিঙ্গেল ইকুয়েশন মডেল যেগুলো আমরা এতদিন করেছি, সেই সিঙ্গেল ইকুয়েশন মডেলে আমাদের ভেরিয়েবলগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা একটা ইনডেক্স ব্যবহার করি, x1 x2 এই ধরনের ইনডেক্স ব্যবহার করি, এবং β1 β2 এই ধরনের প্যারামিটার ব্যবহার করি, একটা করে আমরা সাবস্ক্রিপ্ট ব্যবহার করি। কিন্তু সাইমultaneous ইকুয়েশনে যেহেতু একাধিক ইকুয়েশন আছে, সেজন্য আমরা এখানে দুটো করে ইনডেক্স ব্যবহার করব, দুটো করে সাবস্ক্রিপ্ট ব্যবহার করব। কেমন, ফর एग्जांपल β11 β12 β13 এই ধরনের সাবস্ক্রিপ্ট ব্যবহার করব আমরা। আমরা এই যে সাইমultaneous ইকুয়েশন মডেল তার যে ফর্ম, জেনারেল ফর্মটা সেটা আমরা এইভাবে লিখব, যে প্রত্যেকটা ব্যাখ্যা করছি এখানে y1 y1 মানে হচ্ছে এটা অ্যান্ড্রোজেনাস ভেরিয়েবলগুলোকে আমরা y1 দিয়ে লিখব আমরা, কেমন, এবং y1 এর যে কোএফিশিয়েন্ট আছে সেটা হচ্ছে গামা 11, গামা 11 হচ্ছে y1 এর কোএফিশিয়েন্ট, y1 এর সাথে আছে y1 এর প্যারামিটার। এভাবে আমাদের অনেকগুলো y আছে, m সংখ্যক y আছে আমাদের, m সংখ্যক আমাদের y অ্যান্ড্রোজেনাস ভেরিয়েবল আছে, এবং এটার কোএফিশিয়েন্ট হলো গামা m1। তারপর আমাদের কিছু এক্সোজেনাস ভেরিয়েবলস আছে, এক্সোজেনাস ভেরিয়েবল গুলো হচ্ছে x1 থেকে xk পর্যন্ত, x1 β11 x এর কোএফিশিয়েন্ট গুলো আমরা বিটা দিয়ে লিখব, তবে দুটো সাবস্ক্রিপ্ট থাকবে প্যারামিটারের সাথে, ভেরিয়েবলের সাথে একটা সাবস্ক্রিপ্ট, কারণ ভেরিয়েবল গুলো যে কোনো ইকুয়েশন আসতে পারে, আর এই যে প্যারামিটার যেগুলো আছে সেগুলোর সাথে দুটো সাবস্ক্রিপ্ট। আর y গুলো হচ্ছে আমাদের এন্ডোজেনাস ভেরিয়েবল, একটা y আরেকটা y এর উপর ডিপেন্ড করে, আর x গুলো হচ্ছে এক্সোজেনাস, একটা x অন্য x এর উপর ডিপেন্ড করে না। এখানে অনেকগুলো x আছে আমাদের, k সংখ্যক x আছে আমাদের, xk বিটা k1 প্লাস e1, এটার মধ্যে একটা ইকুয়েশন, প্রথম ইকুয়েশন, কেমন, ইকুয়াল টু 0 ইকুয়েশন আমরা একটা ইকুয়েশন পাবো, একটা ইকুয়েশন, এর মধ্যে অনেকগুলো ইকুয়েশন আছে আমাদের m সংখ্যক ইকুয়েশন আছে আমাদের, যতগুলো এন্ডোজেনাস ভেরিয়েবল থাকে ততগুলো ইকুয়েশন থাকে। এখানে আমাদের m সংখ্যক এন্ডোজেনাস ভেরিয়েবল আছে, সেই কারণে এখানে আমাদের m সংখ্যক ইকুয়েশন আছে এখানে আমাদের। তো আমাদের এটা আমাদের যে m তম ইকুয়েশন, এখানে আরো ইকুয়েশন আছে যেটা আমি লিখছি না, অমিট করে যাচ্ছি, y1 গামা 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 1m, গামা 1m আমি দেখা করছি ইনডেক্সগুলো কিভাবে লেখা হয়, গামা 1m প্লাস এটা হচ্ছে আমাদের y1 হচ্ছে y1 চলক, যেটা যে কোনো জায়গায় থাকতে পারে, আর গামা 1m হচ্ছে m তম ইকুয়েশন, এটা ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, থার্ড ইকুয়েশন, m তম ইকুয়েশন, m তম ইকুয়েশনে y1 এর কোএফিশিয়েন্ট, কেমন, এটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে এই আমাদের ভেরিয়েবল নাম্বার, আর দুই নম্বর সাবস্ক্রিপ্ট হচ্ছে ইকুয়েশন নাম্বার। এটা ফার্স্ট ইকুয়েশন y1 এর কোএফিশিয়েন্ট, এটা m তম ইকুয়েশন y1 এর কোএফিশিয়েন্ট, কেমন, গামা, এটা গামা 1m। এভাবে আমাদের ym চলক, এটা m তম ইকুয়েশন আছে, সেটা যে কোএফিশিয়েন্ট সেটা হলো, এটা হলো আমাদের m তম ইকুয়েশনে ym এর কোএফিশিয়েন্ট, কারণ ym এর জন্য m আর m তম ইকুয়েশনের জন্য m, এখানে সেকেন্ড সাবস্ক্রিপ্ট হচ্ছে ইকুয়েশন নাম্বার, আর ফার্স্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ভেরিয়েবল নাম্বার, ঠিক আছে, এটা আমাদের y এর কোএফিশিয়েন্ট, প্লাস এখানে x ও আছে, এখানে প্রত্যেকটা ইকুয়েশন যেমন আছে x1, আর বিটা আমাদের এই m, এটা হচ্ছে আমাদের m তম ইকুয়েশনে x1 এর কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে আমাদের কোএফিশিয়েন্ট নাম্বার, এটা ইকুয়েশন নাম্বার প্যারামিটার, প্লাস 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 xk, m তম ইকুয়েশনে xk চলক, এবং এটার যে কোএফিশিয়েন্ট আছে সেটা হলো
বিটা এটা m তম ইকুয়েশন k তম চলক, ঠিক আছে, প্লাস এরর টার্ম এই ইকুয়েশনের m তম ইকুয়েশনের এরর টার্ম ইকুয়াল টু 0। এই এগুলো মাঝখানে এগুলোকে লিখছিলাম, মাঝখানে এরকম অনেকগুলো ইকুয়েশন আছে। এটা হলো আমাদের সাইমুলটেনিয়াস ইকুয়েশনের খুব জেনারেল ফর্মে রিপ্রেজেন্টেশন, যেখানে আমাদের এই সাইমুলটেনিয়াস ইকুয়েশন আমাদের প্রত্যেকটা ইকুয়েশনে সম্ভাব্য m সংখ্যক এন্ডোজেনাস ভেরিয়েবল থাকতে পারে এবং k সংখ্যক এক্সোজেনাস ভেরিয়েবল থাকতে পারে। কেমন, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনের এরর টার্ম। তো আমরা এখানে এই এন্ডোজেনাস ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো কোএফিশিয়েন্ট লিখছি গামা দিয়ে, আর এক্সোজেনাস ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো কোএফিশিয়েন্ট লিখছি আমরা বিটা দিয়ে লিখছি আমরা। প্যারামিটার গুলো বা কোএফিশিয়েন্ট গুলো দুটো সাবস্ক্রিপ্ট আছে, প্রথম সাবস্ক্রিপ্টটা ভেরিয়েবল নাম্বারকে ইন্ডিকেট করে আর দ্বিতীয় সাবস্ক্রিপ্টটা ইকুয়েশন নাম্বারকে ইন্ডিকেট করে। ফর এক্সাম্পল এখানে যে প্যারামিটার সেটা অর্থ হলো বিটা 1 যেহেতু সেটা x1 এর কোএফিশিয়েন্ট, আর m হলো একটা x1 টা কোথায় আছে m তম ইকুয়েশনে আছে সেটা আমরা বুঝতে পারি। কেমন, তো এই ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে খুব সহজে সংক্ষেপে আমরা এটাকে লিখতে পারি। কেন, ম্যাট্রিক্স ফর্ম যদি এটাকে আমরা লিখি তাহলে আমরা লিখব এটাকে লিখব আমরা y হচ্ছে y চলক গুলো, আর গামা হচ্ছে কোএফিশিয়েন্ট। দেখাচ্ছি কিভাবে হয় এটা। y গামা প্লাস x বিটা, এগুলো বড় হাতের বিটা, কেমন, প্লাস ইকুয়াল টু 0। খুব সহজে এই অনেকগুলো ইকুয়েশনকে ম্যাট্রিক্সের মাধ্যমে একটা ম্যাট্রিক্স ইকুয়েশনের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করা যায়। যেখানে y টা হলো আমাদের y ইকুয়াল টু y হলো আমাদের এন্ডোজেনাস ভেরিয়েবল গুলো আমাদের, কেমন, এন্ডোজেনাস ভেরিয়েবল y1 y2 y3 ইত্যাদি, y1 y2 y3 ইত্যাদি। এবং প্রত্যেকটা ভেরিয়েবলের যে আমাদের যে অবজারভেশনস আছে, প্রথমটা হলো আমাদের y1 এর যে অবজারভেশনস গুলো, y1 এর ফার্স্ট অবজারভেশনস এভাবে, y1 এর th অবজারভেশনস, মানে 3 সংখ্যক অবজারভেশন আছে আমাদের প্রত্যেকটা চলকের জন্য। এখানে আমাদের y m এর ফার্স্ট অবজারভেশন, y1m, ym এর th অবজারভেশনস। এটাকে সংক্ষেপে লিখতে পারো y1 থেকে ym পর্যন্ত, ভেক্টর ফর্ম। আর এগুলো হচ্ছে অবজারভেশনস গুলো, y1 এর 3 সংখ্যক অবজারভেশন, y1 এর ফার্স্ট অবজারভেশন, y এর 2 অবজারভেশনস। অর্থাৎ যদি এগুলো যদি এক্সেল এ লিখো y1 y2 y3 ym, x1 x2 x3, xm লিখবে x1 থেকে xk পর্যন্ত। কেমন, এক্সেল এ লিখলে আমাকে এক্সেল এর কলাম হেডিং হিসেবে আমাকে y1 থেকে ym পর্যন্ত, x1 থেকে xk পর্যন্ত লিখে yn এর মানগুলো আমরা এখানে লিখবো ফার্স্ট কলামে, y2 এর মানগুলো সেকেন্ড কলামে, ym এর মানগুলো এই নিচে লিখবো, x1 এর মানগুলো এখানে লিখবো আমরা। x1 এর মানগুলো হচ্ছে আমার x1 এর ফার্স্ট অবজারভেশনস, x1 এর th অবজারভেশন, 3 সংখ্যক অবজারভেশন, প্রত্যেকটা চলকের জন্য 3 সংখ্যক অবজারভেশনস আছে আমাদের। xk এর ফার্স্ট অবজারভেশনস, xk এর th অবজারভেশনস। কেমন, এগুলো আমাদের চলকগুলো, এগুলো চলকের মানগুলো। তো এটাকে বলি আমরা x ভেরিয়েবল, x ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের। কেমন, ঠিক একইভাবে এরর টার্মের জন্য আমাদের মানগুলো আছে আমাদের, একটা সময় আসছে। একইভাবে যে এরর টার্মটা আছে সেটা হলো, এটা হচ্ছে ফার্স্ট এরর, ফার্স্ট ইকুয়েশনের, এটা হচ্ছে আমাদের m তম ইকুয়েশনের এরর। কেমন,
তো ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট এরর, প্রত্যেকটা ইকুয়েশনে এমিশন টি সংখ্যক এরর আছে, প্রত্যেকটা অবজারভেশনে একটা করে এরর আছে। ফার্স্ট ইকুয়েশনে টি তম এরর। এভাবে এম ইকুয়েশনের প্রথম অবজারভেশনের এরর, এটা হচ্ছে এম ইকুয়েশনের টি তম অবজারভেশনের এরর, এটা হচ্ছে ই ম্যাট্রিক্স। কেমন? তো এটা হচ্ছে ওয়াই ম্যাট্রিক্স, এটা হচ্ছে এক্স ম্যাট্রিক্স, এটা হচ্ছে ই ম্যাট্রিক্স। ঠিক একইভাবে গামা এবং বিটা ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করতে পারি। যদি আমরা লিখি গামা এবং বিটাকে, তো যদি লিখি আমরা গামা হলো আমাদের, গামা হলো প্যারামিটার। কার প্যারামিটার? গামা হলো আমাদের ওয়াই এর প্যারামিটার। এটা হচ্ছে আমাদের, এগুলো আমাদের ইকুয়েশন। প্রথম ইকুয়েশনে y1 এর প্যারামিটার, কেমন? এইভাবে প্রথম ইকুয়েশনে ym এর প্যারামিটার, চলো সরি গামা ym প্যারামিটার, প্রথম ইকুয়েশনে ym এর প্যারামিটার। এগুলো হচ্ছে ইকুয়েশন নাম্বার, কলামগুলো হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন। এভাবে আমাদের mতম ইকুয়েশনে y1 এর প্যারামিটার, এটা হলো mতম ইকুয়েশনে ym এর প্যারামিটার, এটা হলো আমাদের গামা ম্যাট্রিক্স। এখানে ইকুয়েশন কি বোঝাচ্ছে? প্রত্যেকটা ইকুয়েশনে যে আমাদের y গুলো আছে তার প্যারামিটার। প্রথম ইকুয়েশনে y এর প্যারামিটার, প্রথম ইকুয়েশনে y2 এর প্যারামিটার, প্রথম ইকুয়েশনে ym এর প্যারামিটার। এভাবে এটা mতম ইকুয়েশনে y1 এর প্যারামিটার, mতম ইকুয়েশনে ym এর প্যারামিটার। কেমন? এটা গামা। ঠিক একইভাবে বিটাকে আমরা ডিফাইন করব। বিটাটা হলো যে বিটাটা হলো x এর প্যারামিটার। x এর প্যারামিটার প্রথম ইকুয়েশন, প্রথম ইকুয়েশনে x1 এর প্যারামিটার, আমাদের k সংখ্যক x আছে আমাদের। প্রথম ইকুয়েশনে xk এর প্যারামিটার, x1 x2 xk পর্যন্ত আমাদের x আছে আমাদের। এভাবে আমাদের n তম ইকুয়েশনে x1 এর প্যারামিটার, এটা হচ্ছে n তম ইকুয়েশনে xk এর প্যারামিটার। এটা হলো আমাদের বিটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্স ফর্মে y বলতে বোঝানো হচ্ছে প্রত্যেকটা y, কতগুলো y আছে, y1 থেকে yn পর্যন্ত। গামা হচ্ছে প্রত্যেকটা y এর কোএফিশিয়েন্ট। কেমন? প্রথম ইকুয়েশনে y1 এর কোএফিশিয়েন্ট, n তম ইকুয়েশনে y এর কোএফিশিয়েন্ট। ঠিক একইভাবে x টা হচ্ছে আমাদের কতগুলো x আছে আমাদের এই সিস্টেমে, সবগুলো x, x1 x2 xk পর্যন্ত। প্রত্যেকটা x এর কোএফিশিয়েন্টকে আমরা লিখছি বিটা ভেক্টর। এটা হচ্ছে প্রথম ইকুয়েশনে x গুলোর কোএফিশিয়েন্ট, এভাবে n তম ইকুয়েশনে x এর কোএফিশিয়েন্ট। তাহলে আমরা সংক্ষেপে সাইমultaneous মডেলকে আমরা লিখব y গামা প্লাস x বিটা ইকুয়াল টু e, এটা দিয়ে লিখব আমরা। এটা আমাদের, এটা কোন সময় বলা হয় যে স্ট্রাকচারাল ফর্ম বলা হয় এটাকে। স্ট্রাকচারাল ফর্ম, এটাকে স্ট্রাকচার রূপে আছে এটা, সে কারণে। কেমন? এবং এই স্ট্রাকচারাল ফর্মের যে প্যারামিটার গুলো আছে গামা এবং বিটা, সেই গামা এবং বিটাকে বলা হয় স্ট্রাকচারাল প্যারামিটার। গামাটা হচ্ছে y এর প্যারামিটার স্ট্রাকচারাল, আর বিটাটা হচ্ছে আমাদের x এর প্যারামিটার। এইগুলো আমাদের সাইমultaneous মডেলকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, কিভাবে উপস্থাপন করি আমরা। কেমন? এখন এই সাইমultaneous ইকুয়েশনটাকে আমরা একটু কনভার্ট করব, একটু ট্রান্সফর্ম করব। এটা আমরা ট্রান্সফর্ম করে আমরা দেখি কিভাবে ট্রান্সফর্ম করা যায়। ট্রান্সফর্ম করলে আমাদের সমস্যার কিছুটা সমাধান করা যাবে ট্রান্সফর্ম করে। কারণ আমরা সাধারণত যখন প্রবলেম থাকে আমাদের রিগ্রেশন মডেলে, তখন আমরা ট্রান্সফর্ম করার চেষ্টা করি। ট্রান্সফর্ম করে এই সমস্যাটা থেকে বাঁচার চেষ্টা করি আমরা। এটা আমরা হেটারোস্কেডাস্টিসিটিতে করেছি, অটো কোরিলেশনও করেছি। এটাকে ট্রান্সফর্ম করে আমরা সেই সমস্যাগুলো থেকে বাঁচার চেষ্টা করেছি। আমরা টাইম সিরিজ করেছি, সেখানে আমরা এক ধরনের ট্রান্সফরমেশন করেছি, ডিফারেন্স করেছি বা ডিলিং করেছি, আমি বিপাক দিয়েছি, আমরা ডিটাইন করেছি, আমরা বিভিন্ন ডেটাকে আমরা ট্রান্সফর্ম করেছি। আমরা ট্রান্সফর্ম করার পরে ডেটাগুলোকে সমস্যামুক্ত করা হয়। এখানেও ঠিক তাই, এখানেও আমরা এই যে ইকুয়েশন সিস্টেম যেটা আছে সেটাকে আমরা ট্রান্সফর্ম করে
আমরা সাইমultaneous ইকুয়েশনের যে প্রবলেম সেখান থেকে বাঁচার চেষ্টা করব আমরা। তো আমরা এই যে ইকুয়েশন স্ট্রাকচারাল ইকুয়েশন এটাকে আমরা লিখতে পারি হবে অর মানে এই বিটা এবং ই কে শুধু ডান দিকে নিয়ে যাই y gamma equal to minus x beta minus e কোশ্চেন নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তো এখন যদি আমি গামা ইনভার্স দিয়ে গুণ করি সবগুলো ডান দিকে এবং বাম দিকে আমার হবে y গামা ইনভার্স দিয়ে আমি পোস্ট মাল্টিপ্লাই করছি প্রত্যেকটা এলিমেন্ট গামা ইনভার্স মাইনাস e গামা ইনভার্স দিয়ে আমি ডান এবং বামে গুণ করব post multiply by gamma post multiply ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বলতে হয় কি আগে গুণ করছি নাকি পরে গুণ করছি যেখানে পরে গুণ করছি সেটা বলছি post multiply by gamma on both sides of the equation তো আমরা এই গামা দুটো গুণ হয়ে 1 হয়ে যাবে y এটাকে আমরা লিখব এই বিটা গামা ইনভার্স এটাকে আমরা লিখব পাই মাইনাস বিটা গামা ইনভার্স ইনটু পাই x পাই লিখব আমরা পাই ইকুয়াল টু পাই হচ্ছে মাইনাস বিটা গামা ইনভার্স আমরা পাই দিয়ে লিখলাম এটাকে লিখব আমরা v প্লাস g minus e gamma inverse and v equal to minus e gamma inverse তাহলে আমরা কি করলাম এই ইকুয়েশন থেকে একটু ট্রান্সফর্ম করে আমরা এই ফর্মে নিয়ে আসলাম এই ফর্মটাকে বলা হয় রিডিউসড ফর্ম এটাকে বলা হয় স্ট্রাকচারাল ফর্ম এটাকে বলা হয় রিডিউসড ফর্ম এটাকে বলা হয় রিডিউসড ফর্ম তো রিডিউসড ফর্মের একটা বৈশিষ্ট্য হলো যে লক্ষ্য করে দেখবে যেখানে x y গুলো মিশে ছিল একসাথে এখানে স্ট্রাকচারাল ফর্মের মধ্যে x এবং y প্রত্যেক ইকুয়েশনে ছিল প্রত্যেক ইকুয়েশনের মধ্যে x ও আছে প্রত্যেক ইকুয়েশনের মধ্যে y ও আছে কিন্তু যখন আমরা রিডিউসড ফর্মে কনভার্ট করব দেখেন তখন বাম দিকে শুধু y থাকবে ডান দিকে শুধু x থাকবে অর্থাৎ ডান দিকে কোনো y থাকবে না এই স্ট্রাকচারাল ফর্মে ডান দিকে y ও ছিল এখন আর রিডিউসড ফর্মের মধ্যে ডান দিকে কোনো y নাই অর্থাৎ রিডিউসড ফর্ম ইকুয়েশন গুলোর মধ্যে কোনো অ্যান্ড্রোজেনিটি নাই অর্থাৎ ডান দিকে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো শুধুমাত্র x গুলো হচ্ছে আমাদের এক্সোজেনাস ভেরিয়েবল সেখানে কোনো অ্যান্ড্রোজেনাস ভেরিয়েবল নাই তো এই কারণে যখন আমরা রিডিউসড ফর্মে নিয়ে যাই একটা ইকুয়েশনকে কনভার্ট করে তখন সেই ইকুয়েশনের মধ্যে কোনো আর অ্যান্ড্রোজেনিটি থাকে না এবং সেগুলোকে আমরা ওএলএস দিয়ে এস্টিমেট করতে পারি যেটা আমরা আগেও করেছি যখন আমরা জিএলএস করেছি আমরা ডেটাকে ট্রান্সফর্ম করেছি ট্রান্সফর্ম করে আমরা ওএলএস অ্যাপ্লাই করেছি ঠিক এখানেও আমরা ডেটাকে ট্রান্সফর্ম করে বা ইকুয়েশন সিস্টেমটাকে ট্রান্সফর্ম করে আমরা কি করতে পারবো সেখানে ওএলএস অ্যাপ্লাই করতে পারবো যেহেতু ট্রান্সফর্ম ইকুয়েশনের মধ্যে কোনো অ্যানালিসিস নাই তাই এখানে ওএলএস অ্যাপ্লাই করলে আর কোনো প্রবলেম থাকবে না কেমন এখন আমরা আমাদের তাহলে কাজ হলো কি স্ট্রাকচারিং এর মধ্যে কাজ হলো আমাদের কিভাবে একটা এন্ডোজেনাস সিস্টেম থেকে বা একটা স্ট্রাকচারাল ফর্ম থেকে রিডিউসড ফর্মে যাওয়া যায় সেটা আমাদের মূল কাজ এবং এখানে যে প্যারামিটার গুলো আছে রিডিউসড ফর্মে যে প্যারামিটার সেটা হচ্ছে রিডিউসড ফর্মের প্যারামিটার পাই কেমন তো এটাকে বলা হয় পাইটাকে বলা হয় রিডিউসড ফর্ম প্যারামিটার আগে বিটা এবং গামাকে বলা হতো স্ট্রাকচারাল প্যারামিটার আর পাইটা হচ্ছে এটাকে বলা হয় রিডিউসড ফর্ম প্যারামিটার রিডিউসড ফর্ম প্যারামিটারস আমাদের কাজ হলো যে কিভাবে স্ট্রাকচারাল ফর্ম থেকে রিডিউসড ফর্মে কনভার্ট করা যায় একটা সাইমultaneous ইকুয়েশন মডেলকে এবং যদি কনভার্ট করতে পারি আমরা তাহলে আমরা এই ইকুয়েশনকে এস্টিমেট করতে পারবো তো আমরা একটা एग्जांपल দেখার চেষ্টা করি যে কিভাবে এই একটা স্ট্রাকচারাল ফর্ম থেকে আমরা রিডিউসড ফর্মে আমরা পৌঁছাতে পারি বা কিভাবে একটা এই ধরনের একটা ইকুয়েশন সিস্টেম থেকে আমরা এই ধরনের একটা ইকুয়েশন সিস্টেম দিতে পারি একটা एग्जांपल দিয়ে আমরা দেখার চেষ্টা করব
আমি দুটো ইকুয়েশন লিখেছি। প্রথম ইকুয়েশনটা হচ্ছে y1 plus y2 plus 2x2 equal to 0 and the second equation is 2y1 plus y2 plus 3x1 plus x3 equal to 0। এখানে লক্ষ্য করে দেখবে সব ইকুয়েশন সবগুলো ভেরিয়েবল নাই, এখানে y1 y2 আছে, এখানে y1 y2 আছে, কোএফিসিয়েন্ট গুলো ভিন্ন, এটা কোএফিসিয়েন্ট 1, এটা কোএফিসিয়েন্ট 2, এটা কোএফিসিয়েন্ট 1, এটা কোএফিসিয়েন্ট 1, এখানে x1 ও নাই x3 ও নাই, এখানে x1 আছে x3 আছে কিন্তু এখানে x2 নাই। সুতরাং একটা ইকুয়েশনের মধ্যে কিছু কিছু চলক থাকতেও পারে, কিছু কিছু চলক নাও থাকতে পারে, সবগুলো চলক থাকবে বলে এমন কোনো কথা নেই। তবে এখান থেকে আমরা এই ইকুয়েশন সিস্টেম থেকে আমরা যদি স্ট্রাকচারাল প্যারামিটার গুলো জানতে চাই, যে কি কি স্ট্রাকচারাল প্যারামিটার আছে, গামা ফর एग्जांपल, গামা হচ্ছে আমাদের কি y এর প্যারামিটার গুলো, গামা ম্যাট্রিক্সটা হলো আমাদের এখানে এটা প্যারামিটার 1 ফার্স্ট ইকুয়েশনে, এটা প্যারামিটার 1, সেকেন্ড ইকুয়েশনে এটা প্যারামিটার 2 y1 এর, সেকেন্ড ইকুয়েশনে y2 এর প্যারামিটার 1, তোমাদের গামা। সিমিলারলি ফর বিটা, বিটা হচ্ছে আমাদের x এর প্যারামিটার, x1 এখানে 9 না থাকলে 0, x2 হচ্ছে 2 প্যারামিটার ফার্স্ট ইকুয়েশনে, এখানে x3 9 ফার্স্ট ইকুয়েশনে 0, না থাকলে 0, থাকলে যেটা আছে সেটা বলতে হবে। সেকেন্ড ইকুয়েশনে x1 এর প্যারামিটার 3, x2 এখানে 9 0, x3 এর প্যারামিটার 1, ঠিক আছে। দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশন থেকে আমরা এই স্ট্রাকচারাল প্যারামিটার গুলো আমরা এভাবে লিখতে পারি। পরীক্ষার সময় তোমাদের যদি দুটো ইকুয়েশন দেওয়া থাকে বা তিনটা ইকুয়েশন দেওয়া থাকে, সেখান থেকে স্ট্রাকচারাল প্যারামিটার লিখতে বলা হলে এগুলো লিখতে হবে, গামা ইকুয়াল টু বিটা। আচ্ছা, এখন আমাদের এটাকে কনভার্ট করতে হবে, কেমন এই আমাদের রিডিউস ফর্ম কনভার্ট করতে হবে।
ইনভার্স করতে হবে। স্কুল আমাদের যেটা নেট হচ্ছে 1 minus 2 1 by 1 minus 2 minus 1 আর 1 minus 2 মানে minus 1 আর এটাকে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স করে ট্রান্সপোজ করতে হবে। এটা কোফ্যাক্টর 1 এটা কোফ্যাক্টর minus 1 কোফ্যাক্টর করে ট্রান্সপোজ করলে আবার এটা এদিকে চলে যাবে। এটা কোফ্যাক্টর -2 এটাকে আবার ট্রান্সপোজ করবে। সরি একটা স্টেপ মিসিং বাদ দিচ্ছি আমরা এখানে। ঠিক আছে, কোফ্যাক্টর এটা কোফ্যাক্টর -1 আর এটা কোফ্যাক্টর -2 আর এটা 1 এটা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে সেটা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে। এটাকে ট্রান্সপোজ করলে এই 2টা এখানে চলে যাবে, 1টা এখানে চলে আসবে। আমরা ইনভার্স করছি ম্যাট্রিক্সটাকে, সংক্ষেপে করার চেষ্টা করছি ইনভার্সটাকে। ট্রান্সপোজ করতে উচিত আমরা এটা ট্রান্সপোজ করা মানে আমাদের ডায়াগোনালগুলোকে শিফট করে দিতে জায়গাগুলো। এটা -2 থেকে চলে আসবে, -1 থেকে চলে আসবে। হ্যাঁ, আর মাইনাস দিয়ে যদি গুণ করে দাও সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, বা এই মাইনাসের সাথে মাইনাস কাটাকাটি করতে পারো, সেটা করতে পারি আমাদের। তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে তো প্লাস হয়ে যাবে। এখন দুটো ম্যাট্রিক্সকে আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমরা আমাদের এই পাই ম্যাট্রিক্সটা পেয়ে যাবো, যেটাকে আমরা বলছি রিডিউসড ফর্ম ম্যাট্রিক্স বলছি যেটা আমরা। তো আমরা যদি গুণ করি দুটোকে তাহলে আমরা পাবো পাই ইকুয়াল টু পাবো আমরা, এটা হচ্ছে আমাদের একটা 3টা রো 2টা কলাম, এখানে 2টা রো 2টা কলাম, এই দুটো সমাধানে গুণ করা যায়। গুণ করে গুণফলটা কত হবে? 3/2 হবে। গুণফলটা আমাদের 3টা রো থাকবে 2টা কলাম থাকবে, এটা হলো আমাদের পাই ম্যাট্রিক্স। তো ইন্টারেস্ট এটা কি, এটা হচ্ছে আমাদের এই ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলামের সাম প্রোডাক্ট, 0 * 1 + 3 * -1 -3। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো ফার্স্ট কলাম, 2 * 1 + 0। এটা হচ্ছে আমাদের থার্ড এলিমেন্ট, হচ্ছে থার্ড রোর সাথে ফার্স্ট কলাম, 0 - 1 -1। ঠিক আছে, এটা আমাদের আমাদের যে রিডিউসড ফর্ম প্যারামিটার, সেই রিডিউসড ফর্ম প্যারামিটার মানে x এর কোএফিসিয়েন্ট গুলো। প্রথম ইকুয়েশনে x1 এর কোএফিসিয়েন্ট, প্রথম ইকুয়েশনে x2 এর কোএফিসিয়েন্ট, প্রথম ইকুয়েশনে x3 এর কোএফিসিয়েন্ট, তিনটা ইকুয়েশন আছে আমাদের। তিনটা ভেরিয়েবল আছে আমাদের, x আছে আমাদের। ঠিক একই ভাবে এই এলিমেন্টটা হলো যে আমরা এই এটার সাথে যদি এটা সাম প্রোডাক্ট নেই, 0 * -2 3 হবে আমাদের।
এটার সাথে এটা সাম প্রোডাক্ট নিলে হবে 2 গুণ 4 মাইনাস 4 প্লাস 0, আর এটার সাথে এটা সাম প্রোডাক্ট নিলে হবে 0 2 1 হবে এটা। ঠিক আছে, এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে আমরা এটা পাবো। এটা এটা হচ্ছে প্রথম ইকুয়েশনের আমাদের, এখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর আমাদের রিডিউসড ফর্ম ইকুয়েশনটা হলো reduced form equation is y1 equal to y হচ্ছে প্রথম reduced form ইকুয়েশনটা কি হবে সেটা -3x1। এখানে খেয়াল রাখবে যে reduced form ইকুয়েশন ডান দিকে কোনো y থাকে না, সবগুলো x থাকে। x equal to y equal to gamma y equal to x pi plus b, সব থেকে সবগুলো x এখানে। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন x1 এর কোএফিশিয়েন্ট প্লাস প্রথম ইকুয়েশন x2 এর কোএফিশিয়েন্ট প্লাস প্রথম ইকুয়েশন x3 এর কোএফিশিয়েন্ট, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস x3। ঠিক আছে, এটা প্রথম রিডিউসড ইকুয়েশন। আর সেকেন্ড রিডিউসড ইকুয়েশনটা হবে y2 equal to 3x1 প্লাস তো এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 4x2 প্লাস x3। ঠিক আছে, তাহলে আমরা একটা যদি আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে আমরা খুব সহজে এই ফর্মুলা অ্যাপ্লাই করে পাই ইকুয়াল টু মাইনাস বিটা গামা ইনভার্স, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই স্ট্রাকচারাল ইকুয়েশন থেকে আমরা রিডিউসড ফর্ম ইকুয়েশনে চলে যেতে পারি আমরা। রিডিউসড ফর্ম ইকুয়েশনের যে প্যারামিটার এস্টিমেট সেগুলো হচ্ছে আমাদের আনবায়াসড এস্টিমেট। আচ্ছা, এখন আমরা দেখবো যে সাইমultaneous ইকুয়েশন সিস্টেমের যে কোন একটা ইকুয়েশনের যে প্যারামিটার গুলো আছে সেগুলোকে এস্টিমেশন যদি করা হয় ওএলএস এর মাধ্যমে, সেটা আমাদেরকে বায়াসড এস্টিমেট দেয়। সেটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে আমরা প্রুফ করব, এটা আসলে ক্লিয়ার তোমাদের। তোমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ না করে ইচ্ছা করলে সাধারণভাবে সলভ করতে পারো। সাইমultaneous ইকুয়েশন যেভাবে সলভ করা হয় যে y গুলোকে x এর আকারে লেখা, সেটা অন্যভাবে সলভ করা যায়, তবে এই ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করলে সেটা ইজি হয় এবং সেটা কম্পিউটারে করা আরো সহজ। কম্পিউটারে ম্যাট্রিক্সকে খুব সহজে হ্যান্ডেল করা যায়। এখন আমরা দেখার চেষ্টা করব যে সাইমultaneous ইকুয়েশন বায়াস কি জিনিস, এটা দিয়ে আমরা শেষ করব। সাইমultaneous ইকুয়েশন বায়াস একটা ওএলএস এস্টিমেশন মেথডের মাধ্যমে যদি আমরা একটা সাইমultaneous ইকুয়েশনকে এস্টিমেট করার চেষ্টা করি, সেগুলো বায়াসড হবে, সেগুলো ইনকনসিস্টেন্ট হবে, সেটা আমরা কিভাবে দেখাতে পারি। দেখুন, আমরা যে কোনো একটা ইকুয়েশনকে ওএলএস দিয়ে এস্টিমেট করার চেষ্টা করব এবং দেখাবো যে এস্টিমেট করলে সেটা বায়াসড এস্টিমেট দিবে আমাদেরকে। খুব জেনারেলি দেখাবো আমরা। জেনারেলি দেখার জন্য আমাদের একটু প্যারামিটার দিয়ে আমাদের আগাতে হবে। তো মনে করো the ith equation is structural form equation. Equation is যে আমরা লিখেছিলাম যে y গামা লিখেছিলাম, তাই না? গোটা সাইমultaneous সিস্টেম থাকে y গামা প্লাস x বিটা লিখেছিলাম প্লাস e লিখেছিলাম। এখানে সবগুলো ইকুয়েশন আছে এখানে, কেমন? সবগুলো ইকুয়েশন আছে এখানে, সবগুলো চলক আছে এখানে। তো আমরা আরো বলেছিলাম যে প্রথম কলামটা নির্দেশ করে কি, প্রথম ইকুয়েশনকে নির্দেশ করে, দ্বিতীয় কলামটা দ্বিতীয় ইকুয়েশনকে নির্দেশ করে, প্রত্যেকটা কলাম করেসপন্ডিং ইকুয়েশনকে নির্দেশ করে। তাহলে আমরা এখানে যেহেতু আমরা শুধুমাত্র আই ইকুয়েশনটা নিচ্ছি, আই কলামটা আমরা নিব, গামা ম্যাট্রিক্স যেটা আছে সেটা আই কলামটা আমরা নিব, এটা আই তম ইকুয়েশন যেটা নিচ্ছি আমরা। বিটা ম্যাট্রিক্সটা আই তম কলামটা আমরা নিব, ই ম্যাট্রিক্সটা আই তম কলামটা আমরা নিব। নিলে যে ইকুয়েশনটা পাওয়া যাবে সেটা হবে আই তম ইকুয়েশন। অর্থাৎ আমরা যে কোনো একটা ইকুয়েশন এখান থেকে তুলে নিচ্ছি আমরা, এই আমাদের যে সাইমultaneous ইকুয়েশন সিস্টেম আছে, অনেকগুলো ইকুয়েশন আছে আমাদের, সেখান থেকে একটা ইকুয়েশনকে আমরা পিক করছি, সেখান থেকে একটা ইকুয়েশন আমরা সেখান থেকে তুলে নিচ্ছি এবং সেই ইকুয়েশনটার যে প্যারামিটার সেটা হচ্ছে কি আমরা আই তম কলাম,
প্যারামিটার ম্যাট্রিক্স y হচ্ছে আমাদের চলক, গামা হচ্ছে আমাদের প্যারামিটার ম্যাট্রিক্স। সেখান থেকে আমরা আইতম কলামটা আমরা সেখান থেকে চুজ করছি, আইতম কলাম থেকে আমরা লিখি দিয়ে গামা আই দিয়ে। ঠিক একইভাবে x এর সাথে যে কোএফিশিয়েন্ট গুলো আছে শুধুমাত্র আইতম কলামটাকে আমরা নিচ্ছি, ই ম্যাট্রিক্স এর করেসপন্ডিং আইতম কলামটা আমরা নিচ্ছি আইতম ইকুয়েশন থেকে চুজ করার জন্য। এটা হচ্ছে আইতম ইকুয়েশনটা সামগ্রিক সিলেকশন সিস্টেমের। এটাকে আমরা একটু ভেঙে দিই। আমরা জানি যে একটা ইকুয়েশনে সবগুলো চলক থাকে না, কিছু কিছু y আছে, কিছু কিছু y নাই, কিছু কিছু x আছে, কিছু কিছু x নাই। তাহলে যে y গুলো নাই সেগুলোর কোএফিশিয়েন্ট হচ্ছে 0। ঠিক একইভাবে যে x গুলো নাই আইতম ইকুয়েশনে সেগুলোর যে কোএফিশিয়েন্ট বিটা কোএফিশিয়েন্ট আছে সেগুলো 0। কেমন? তো এটা যদি আমরা লিখতে চাই এটাকে স্মল ই আই দিই, এটা অ্যাপ্লিকেশন তো স্মল ই আই দিই, এবার ক্যাপিটাল ই আই দিলে কোনো সমস্যা নাই। আমাদের টেক্সট বইতে স্মল ই আই দিই হচ্ছে। তো আমরা এটাকে এভাবে লিখব, y আমরা y i equal to আমি ব্যাখ্যা করছি এটাকে, লিখে ফেলি এটাকে y i gamma i yi gamma I plus yi star gamma I star। একটু পরে দেখা হচ্ছে এটা কিভাবে লিখলাম, স্টার গামা I স্টার প্লাস এটা পরে লিখবে একই হবে xi বিটা I প্লাস xi স্টার বিটা I স্টার প্লাস bi। এখানে একটু বলি কিভাবে এটা ভেঙে লিখলাম। where y যেটা আছে y এর এখানে অনেকগুলো y আছে, কোন y1 থেকে yn পর্যন্ত আছে। তো এই যেমন y না লিখে গামা লিখি, এখানে গামা আসে না, গামা এটাকে আমরা ভেঙে নিচ্ছি। গামা এটাকে দেখো আইতম ইকুয়েশনের y i এর সাথে যে গামাটা আছে, দেখো এখানে গামা এটা হচ্ছে আমাদের গামা ম্যাট্রিক্স যেটা ছিল এখানে প্রথম ইকুয়েশনের গামা মানগুলো y1 গামা 11 থেকে গামা 1m। এখানে আমাদের mতম ইকুয়েশনে y1 এর কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে mতম ইকুয়েশনে ym এর কোএফিশিয়েন্ট। এখানে একটা ইকুয়েশন ছিল আইতম ইকুয়েশন, যেটাকে আমরা লিখতে পারি আইতম ইকুয়েশনে y1 এর কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে আইতম ইকুয়েশনে ym এর কোএফিশিয়েন্ট। এটাকে বলছি ith ইকুয়েশনের প্যারামিটার, ith ইকুয়েশন প্যারামিটার গুলো। তো আমরা করছি কি ith ইকুয়েশনে যে yi টা আছে সেই yi এর প্যারামিটারকে ধরছি আমরা যে -1 ধরছি, প্যারামিটার ধরছি আমরা। এই গামা i আইতম ইকুয়েশনের যে yi আছে সেটা এভাবে লিখি আমরা -1 ধরছি এটাকে। কেমন? তারপর যে y গুলো আইতম ইকুয়েশনে আছে সেই y গুলোর প্যারামিটারকে ধরছি আমরা গামা i, আর যে y গুলো আইতম ইকুয়েশনে নাই সেগুলো ধরছি আমরা গামা i স্টার। গামা i স্টার মানে যেগুলো এগুলো 0, গামা i স্টার মানে 0, যেগুলো যে y গুলো নাই আইতম ইকুয়েশনে সেগুলোর কোএফিশিয়েন্টকে ধরছি আমরা গামা i স্টার বা 0। ঠিক একই ভাবে যেমন যে x এর যে প্যারামিটার গুলো আছে বিটা প্যারামিটার আইতম ইকুয়েশনে, সেখানে যেগুলো আছে x এর ভিতরে সেগুলোকে লিখছি আমরা বিটা i, আর যেগুলো নাই সেগুলোকে লিখছি আমরা কি বিটা i স্টার লিখছি সেগুলো। এখানে একটা বাড়তি লিখছি আমরা -1। এটা উদ্দেশ্য হচ্ছে 1 টাকে আমরা y1 এর বা yi এর যে কোএফিশিয়েন্ট সেটা 1 -1 এবং এটা বাম দিকে নিয়ে আসলে সেটা +1 হয়ে যাবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো যে yi টাকে বাম দিকে নিয়ে এসে বাকিগুলোকে ডান দিকে রাখা, এবং এটাকে বাম দিকে আনতে হলে এটার কোএফিশিয়েন্টকে আমরা -1 ধরব, এটা কোএফিশিয়েন্টকে, যাতে করে বাম দিকে নিয়ে আসতে পারি। আমরা এটা +1 হয়ে যাবে এটা কোএফিশিয়েন্টটা। আর বাকিগুলো
যে y গুলো আছে সেগুলো কোএফিসিয়েন্ট গামা i, যেগুলো নাই y গুলো এগুলো আসলে ড্রপ আউট হয়ে যাবে, থাকবে না, জিরো হয়ে যাবে, এগুলো জিরো হয়ে যাবে। ফলে আমাদের যে আইটেম ইকুয়েশনটা সেটাকে আমরা সিম্পলি এভাবে লিখবো yi ইকুয়াল টু yi গামা i, যে y গুলো আছে আইটেম ইকুয়েশনে, প্লাস xi বিটা i প্লাস ei। ঠিক আছে, তো আমরা এই দুটোকে একসাথে করে ফেলতে পারি, এই গামা এবং এই বিটাকে আমরা একসাথে করে ফেলতে পারি এইভাবে yi xi, এই দুটো যদি আমি এটাতে গুণ করি গামা i বিটা i দিয়ে গুণ করি আমি প্লাস ei, তাকে এই দুটো গুণ করলে কিন্তু এটা পাওয়ার ফেরত পাওয়া যাবে। সুতরাং আমি এটাকে এইভাবে এই দুটো ভেক্টরের গুণফল হিসেবে লিখতে পারি, এই দুটো পার্টকে আমরা এই দুটো গুণ করলে আসলে yi গামা i প্লাস xi বিটা i হয়ে যাবে। সেটা থেকে আমরা এই ভেক্টর ফর্মে লিখলাম। উদ্দেশ্য হলো যে এই xi yi এবং xi এটাকে আমরা জেড i দিয়ে লিখবো আমরা সংক্ষেপে, আর গামা i বিটা i এটাকে আমরা লিখবো ডেল i দিয়ে লিখবো আমরা প্লাস ei। তাহলে আমরা কি করলাম, এই আইটেম স্ট্রাকচার ইকুয়েশন থেকে একটু সংক্ষেপে লিখলাম এটাকে আমরা আইটেম স্ট্রাকচার ইকুয়েশন যেটা, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি yi ইকুয়াল টু জেড i ডেল i প্লাস ei, এই হিসেবে লিখতে পারি আমরা। জেড এর ভিতরে y ও আছে x ও আছে জেড এর ভিতরে, আর ডেল এর ভিতরে x এর y কোএফিসিয়েন্ট গুলো আছে এবং x এর কোএফিসিয়েন্ট গুলো আছে ডেল এর ভিতরে গামাও আছে বিটাও আছে। এটা হচ্ছে আমাদের অ্যারো ফর্ম। তো এটা একটা ইকুয়েশন সিস্টেম, এবং ইকুয়েশনকে আমরা ওএলএস দিয়ে যদি এস্টিমেট করি, কিছুক্ষণ মধ্যে শেষ করব। যদি আমি এই ইকুয়েশন থেকে ওএলএস এস্টিমেট করি, যদি আমি ওএলএস এর ফর্মুলা আমরা জানি কিভাবে করতে হয়, এস্টিমেট অফ ডেল ফি আমরা ওএলএস এস্টিমেট করি, ডেল আই ওএলএস এস্টিমেট যদি করি আমরা, সেটা হবে কত, আমরা জানি এটাকে x এর মধ্যে যদি মনে করো যে i প্রাইম জেড i ইনভার্স জেড i প্রাইম yi, এটা হচ্ছে ওএলএস এস্টিমেট। কেমন? তো আমরা যদি এই এস্টিমেটরের আমরা যদি এটার মিন বের করি, এটা বায়াস কিনা সেটা টেস্ট করার জন্য মিন বের করে আমরা এক্সপেক্টেড ভ্যালু যদি আমরা নেই, এটা ডেল i এর ওএলএস এস্টিমেটেড যদি আমি এক্সপেক্টেড ভ্যালু নেই, যেগুলো সিম্পল করা হতে পারে হেড দিতে পারো ওএলএস না দিয়ে, তো আমার এক্সপেক্টেড ভ্যালু হবে, দেখো এটাকে আমাকে যদি ভেঙে লিখে দিই আমি, এক্সপেক্টেড ভ্যালু অফ জেড i প্রাইম জেড i এটা হচ্ছে আমাদের এখান থেকে জেড i ডেল i প্লাস ei। তো যদি গুণ করে দাও এটা করে দেবে, ওদের রেজাল্ট আসবে expected value of jet I prime jet I the prime system jet I prime jet I del I plus jadi jangan buntu jet I prime jet I inverse system inverse jet I prime ei। কেমন? তো এটা 1 হয়ে যাবে, দুটো কাটার যে এখানে আমার থাকবে শুধু জেড আই থাকবে এখানে আমাদের, প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এটা জেড আই প্রাইম জেড আই ইনভার্স জেড আই প্রাইম ei। দেখো এই জেড এর ভিতরে কিন্তু y ও আছে, যেটা আমরা এখানে দিয়েছি, জেড এর ভিতরে y ও আছে x ও আছে, এবং y এর সাথে e এর একটা সম্পর্ক আছে, যে সম্পর্ক থাকার কারণে এটা এক্সপেক্টেড ভ্যালু 0 হয় না। কারণ 0 হয় না, ফলে এটা আসলে এই এটা যদি 0 হয়ে যেত তাহলে আমরা শুধু যেহেতু 0 হয় না সেহেতু এটা একটা বায়াস এস্টিমেট। আমরা দেখালাম যদি কোন একটা যে কোনো ইকুয়েশন যদি আমরা নেই এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন সিস্টেম থেকে, ফর এক্সাম্পল যদি আমরা আইটেম ইকুয়েশন যদি আমরা এখান থেকে নেই, আইটেম ইকুয়েশন কে যদি আমরা ওএলএস দিয়ে এস্টিমেট করি, তাহলে যে এস্টিমেটরটা আমরা পাবো সেই এস্টিমেটরের যদি বায়াস চেক করি আমরা এক্সপেকটেশন দিয়ে, তাহলে দেখা যাবে যে এটা ডেল এর সমান হচ্ছে না, পুরো সাথে আমি এটা সমান হচ্ছে, সেখানে একটা টার্ম থাকছে যেটা নট জিরো। কেমন?
যে কারণে আমরা বলি ওএলএস এস্টিমেটর ইজ বায়াসড ইন দিস কেস। এবং আমরা যদি এটা প্রবাবিলিটি লিমিট নিই, অর্থাৎ স্যাম্পল সাইজ বড় করি, তারপর দেখা যাবে এটা পপুলেশন লিমিটের সমান হচ্ছে। যে কারণে এটাকে বলা হয় শুধু বায়াস না, এটা একই সাথে ইনকনসিস্টেন্ট বলে। তো আমরা আপাতত এখানে শেষ করি। আগামী ক্লাসে আমরা এই যে কিভাবে এস্টিমেট করা যায়, ওএলএস যেহেতু করা যাবে না, অন্য কি বিকল্প পদ্ধতি আছে সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা আপাতত এখানে স্যার আগামী ক্লাসে শেষ হয়ে যাবে না? আগামী ক্লাসে শেষ করবো, আমরা আগামী কাল শেষ করবো বাকি অংশটুকু, ঠিক আছে? মানে বাকি পার্টটা আগামী ক্লাসে শেষ। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এর মধ্যে যা পড়িয়েছি এখন? বা এখন প্রশ্ন না থাকলে পরে পরে যদি প্রশ্ন জাগে মনে তখন জিজ্ঞেস করতে পারবে, সমস্যা নেই, ঠিক আছে? স্যার একটা কথা বলবো? স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিলে ভালো হতো স্যার, আমরা কমপ্লিট করে ফেললে ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট দিলে তো দুটো চাপ একসাথে করে দেবেন। তো আমরা আগামীকাল শেষ করে আমরা অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ক্লাসে না দিলেও আমি ওকে স্যার দিয়ে দিব। আমাদের সিলেবাসটা একটু রিভিউ করে দিয়েন আবার। হ্যাঁ বুঝি নেই স্যার, সিলেবাসটা একটু রিভিউ করে দিতেন। আমরা একটা ক্লাস নিব, কারণ বিশেষ করে একটা রিভিউ ক্লাস করব, একটা রিভিউ ক্লাস নিব। আমাদের কমিউনিটি একটা ক্লাস কম হয়েছে, আর এখন আমরা টেকনিক্যাল প্রবলেমের জন্য দিতে পারিনি, ফলে একটা মনে হয় মেকআপ ক্লাসে নেওয়া দরকার, সেটা জন্য যাতে দুটো ক্লাসের সমান থাকে। ঠিক আছে, এটা আমরা কালকে আমরা ডিসিশন নিব কি করা যায়। আজকে আপাতত এখানে শেষ করছি। সেকেন্ড সেমিস্টার ক্লাস 10 মিনিট পর শুরু হবে। ওকে।